হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল এসপিআর হোম টিউশন। আজ আমরা আলোচনা করব মাধ্যমিকের ভৌতবিজ্ঞানের একটা চ্যাপ্টার পরমাণু নিউক্লিয়াস। তো এই পরমাণু নিউক্লিয়াসের মূল বিষয়বস্তুটা আলোচনা করব এবং তোমরা যে কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট বা সাজেশন হিসাবে পড়বে সেইটুকু আলোচনা করব। ঠিক আছে, তো মূল বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করছি। তোমাদের এই যে পরমাণু নিউক্লিয়াস তোমাদের দুটো পার্টে বিভক্ত আছে। একটা হচ্ছে তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি, আর একটা আছে নিউক্লিয় শক্তি, নিউক্লিয়ার এনার্জি। ঠিক আছে, তো এই দুটো পার্টে বিভক্ত আছে। তোমাদের যেগুলো পড়তে হবে আমি অবশ্যই বলে দেব। ঠিক আছে, এবং শর্ট কোশ্চেন কোনগুলো পড়বে সেগুলো আলোচনা করে দেব, যে কোনগুলো খুব ইম্পর্টেন্ট এবং তোমাদের সাজেশন হিসেবে কোন প্রশ্নগুলো পড়বে রেফারেন্স বুক থেকে সেই প্রশ্নগুলো আমি লিখিয়েও দেব। ঠিক আছে, তো দেখো আমি রেডিও অ্যাক্টিভিটি এইটা পড়ানো শুরু করছি বা তেজস্ক্রিয়তা। আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি যে ছাত্রছাত্রীরা বেশি পছন্দ করে যে বইয়ের লাইন বাই লাইন তারা যেন বুঝতে পারে। ঠিক আছে, তো যেগুলো মূল বিষয়বস্তু আমি আলোচনা করব, তোমাদের লাইন বাই লাইন যে ওই পড়াটার মধ্যে কি বলতে চেয়েছে সেগুলো আমি অবশ্যই ডিসকাস করে দেবো। তো তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি কাকে বলে? ঠিক আছে, তো তেজস্ক্রিয়তা কাকে বলে দেখো, ইউরেনিয়াম, থোরিয়াম, রেডিয়ামের মতো কতগুলো ভারী মৌলের পরমাণুর নিউক্লিয়াস যে কোনো অবস্থায় নিজে থেকেই স্বতঃস্ফূর্তভাবে অবিরাম গতিতে বিভাজিত হয়ে নতুন মৌলের নিউক্লিয়াসে পরিণত হয় এবং সেই সঙ্গে এক বিশেষ ধরনের অদৃশ্য রশ্মি বিকিরণ করে, যা অন্ধকারে ফটোগ্রাফি প্লেটকে আক্রান্ত করে, পাতলা ধাতব পাত ভেদ করে এবং গ্যাসের মধ্যে দিয়ে যাওয়ার সময় গ্যাসকে আয়নিত করে। এই বিকিরিত রশ্মিগুলি আলোক, চাপ, উষ্ণতা, রাসায়নিক বিক্রিয়া প্রভৃতি কোনো কারণ দ্বারাই প্রভাবিত হয় না। ভারী মৌলের পরমাণুর এরূপ রশ্মি বিকিরণের ধর্মকে তেজস্ক্রিয়তা বলে। তো তেজস্ক্রিয় পদার্থ কোনগুলো তুমি জানো, যারা এই তেজস্ক্রিয় রশ্মিগুলো বিকিরণ করে? তো এইগুলো হচ্ছে ইউরেনিয়াম, থোরিয়াম, রেডিয়াম। এগুলো হচ্ছে খুব ভারী মৌল এবং খুবই দামি, যেগুলো থেকে আমাদের পারমাণবিক তাপবিদ্যুৎ কেন্দ্র আছে সেখানে আমাদের ইউরেনিয়াম বা থোরিয়াম, রেডিয়াম এই ধরনের মৌলগুলো ব্যবহার করা হয়, যেগুলো থেকে প্রচুর পরিমাণে এনার্জি নির্গত হয়। ঠিক আছে, এবং পারমাণবিক চুল্লি থেকে আমাদের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন করা হয়। ঠিক আছে, তো খুব কম পরিমাণে এদেরকে ইউজ করে প্রচুর পরিমাণের একটা, তো এই ইউরেনিয়াম, থোরিয়াম এই ধরনের মৌলগুলোর এতটাই ক্ষমতা যে কয়েকটুকু এদেরকে খরচ করে এদের থেকে যা পারমাণবিক শক্তি বা পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন করা হয়, বড় বড় শহরকে, মানে কয়েক গ্রাম ব্যবহার করে বড় বড় শহরকে এরা কয়েক মাস বিদ্যুৎ সাপ্লাই করে দিতে পারে। ঠিক আছে, তো এই হচ্ছে এই তেজস্ক্রিয় পদার্থগুলোর ক্ষমতা। ঠিক আছে, তো এরা বিভাজিত হয়ে নতুন মৌল নিউক্লিয়াসে পরিণত হয়। মানে ইউরেনিয়াম বা থোরিয়াম এদেরকে যে পরমাণুগুলো তুমি ব্যবহার করবে, পারমাণবিক বিদ্যুৎ যখন উৎপাদন করা হবে তখন এই ধরনের মৌলগুলোকে যখন ভাঙা হবে, ভেঙে যখন এনার্জি বেরোবে তখন নতুন ধরনের মৌল সৃষ্টি হবে। ঠিক আছে, এবং অদৃশ্য রশ্মি বিকিরণ করে, আলফা, বিটা, গামা এই ধরনের রশ্মিগুলো বিকিরিত হয়, যেগুলো খুবই ভয়ানক। ঠিক আছে, তো এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেগুলো আছে সেগুলো লোকালয় থেকে বহু দূরে। ঠিক আছে, এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে যেগুলো তেজস্ক্রিয় রশ্মি বিকিরিত হয় তার থেকে ভয়ঙ্কর ধরনের রোগ হতে পারে। দু ধরনের রোগ হয়, একটা হচ্ছে প্যাথোলজিক্যাল আর একটা হচ্ছে জেনেটিক। মানে জেনেটিক অর্ডার, মানে আমাদের জিনের মধ্যেও ঢুকে যেতে পারে এই রশ্মিগুলোর এতটাই ক্ষমতা, এবং জেনেটিকের উপরও প্রভাব ফেলে। যে আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন হিরোশিমা নাগাসাকিতে যে বোম ব্লাস্ট করা হয়েছিল, ফ্যাট বয় আর লিটিল বয় যে দুটো পারমাণবিক বোমা হামলা করা হয়েছিল, তার জন্য আজও নাকি জাপানে এখনও বিকলাঙ্গ শিশু জন্মায়। ঠিক আছে, তো জেনেটিক অর্ডারে এতটাই প্রভাব ফেলেছিল যে বহু বছর ধরে এখনও সেই জেনেটিক অর্ডারের মধ্যে সেই তেজস্ক্রিয় রশ্মির প্রভাব এখনও ফেলছে, বিকলাঙ্গ শিশু এখনও জন্মায়। ঠিক আছে, তো এই রশ্মিগুলো এতটাই ভয়ঙ্কর, তেজস্ক্রিয় রশ্মি যেগুলো বেরোয় আলফা, বিটা, গামা, তো এইগুলো পড়বে ভালো করে। ঠিক আছে, আর যেসব মৌল থেকে এই রশ্মি বিকৃত হয় সেগুলোকে তেজস্ক্রিয় পদার্থ বলে, আর ওই নির্গত রশ্মিগুলোকে তেজস্ক্রিয় রশ্মি বলে, রেডিও অ্যাক্টিভ রে। ঠিক আছে, তো এই তেজস্ক্রিয় রশ্মি আলফা, বিটা, গামা এদের এই যে তুলনা দেওয়া আছে,
তো আলফা বিটা গামা দেখো, এই আলফা বিটা গামা এখানে একটা পরীক্ষা করা আছে। তেজস্ক্রিয় পদার্থ থেকে যে রশ্মিগুলো নির্গত হয় তার গতিপথে তড়িৎ ক্ষেপণ স্থাপন করা হয়েছে, ঠিক আছে, তড়িৎ ক্ষেত্র, এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ। তো দেখো আলফা রশ্মিটা এ হচ্ছে ধনাত্মক তড়িতাদানযুক্ত, এ পজিটিভ, ঠিক আছে, তো এ নেগেটিভের দিকে বিক্ষিপ্ত হয়, ঠিক আছে। তো এখানে কি বলছে, এদের একটি অংশ বৈদ্যুতিক ক্ষেত্রে ঋণাত্মক মেরুর দিকে সামান্য হেলে অগ্রসর হয়, এটিকে বলে আলফা রশ্মি। এই যে আলফা রশ্মি মাইনাসের দিকে দেখো, মাইনাস মেরুর দিকে সামান্য হেলে গিয়েছে। আবার দ্বিতীয় অংশটা আলফা বিটার বিপরীত দিকে, মানে এই আলফার বিপরীত দিকে দেখো বিটা গিয়েছে, বিটা হচ্ছে ঋণাত্মক তড়িৎগ্রস্ত, ও পজিটিভের দিকে হেলে গেছে। আর গামা দেখো, গামা সোজাসুজি বেরিয়ে গেছে, তার মানে কি ও নিস্তড়িৎ, ওর কোনো তড়িতাদান নেই, ও পজিটিভও নয় নেগেটিভও নয়, ও হচ্ছে নিস্তড়িৎ, সেই জন্য দেখো সোজা বেরিয়ে গেছে এখান থেকে, ঠিক আছে। এটা সীসার পাত্র আছে, এখান থেকে তেজস্ক্রিয় রশ্মি বিক্ষিপ্ত হচ্ছে। তেজস্ক্রিয় রশ্মি যাতে অন্যদিকে ছড়িয়ে যেতে না পারে তার জন্য সীসার পাত্র দেওয়া হয়েছে। দেখো সীসার পাত্রকেও ভেদ করতে পারে না, সেই জন্য সীসার পাত্রর দিকে ঢেকে দেওয়া হয়েছে। এই তেজস্ক্রিয় রশ্মিটা যাচ্ছে, দেখো গামা রশ্মি সোজা বেরিয়ে গেল, ঠিক আছে। তো এখানে এদের তিনটে রশ্মির ধর্ম নিয়ে আলোচনা করা হয়েছে। আলফা বিটা গামা। আলফা বিটা দেখো ধনাত্মক তড়িৎগ্রস্ত, বিটা ঋণাত্মক তড়িৎগ্রস্ত, গামা এ কোনো কোণা নয়, ঠিক আছে, এটা কোনো কোণা নয়, এগুলো হচ্ছে কোণার স্রোত, ঠিক আছে। তো আলফা রশ্মি হচ্ছে ধনাত্মক তড়িতাদানযুক্ত ক্ষুদ্র কোণার স্রোত, আর বিটা হচ্ছে ঋণাত্মক তড়িতাদান ক্ষুদ্র কোণার স্রোত, তীব্র বেগে নির্গত হয় বলে রশ্মি বলে মনে হয়। আর গামা রশ্মি দেখো কোনো কোণা নয়, এটি অতি ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ, ঠিক আছে, এটা হচ্ছে নিস্তড়িৎ, ঠিক আছে। আধান দেখো, আধান দেওয়া আছে, এর আধান 2 একক, ঠিক আছে। তো দেখো আলফা কোণাকে এই রকম সংকেত দিয়ে চেনা যায়, ঠিক আছে। তো এটা আলফা কোণার ভর, এটা হচ্ছে এর প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। তো এর বুঝতেই পারছো এর আধান তাহলে 2 একক, ঠিক আছে, প্রতিটি আলফা কোণার আধান 2 একক। তো এইটা হচ্ছে আলফা কোণা, এর দেখো আধান দেওয়া আছে। বিটা কোণা দেখো, বিটা কোণা আধান দেওয়া আছে -1। তো বিটা কোণাকে ইলেকট্রনের সঙ্গে তুলনা করা হয়, ঠিক আছে। তো ইলেকট্রন দেখো, ইলেকট্রন এইরকম একে সংকেতে এইভাবে লেখা হয়, বা -1টা এদিকেও দিতে পারো। তো একে এরকম দেওয়ার কারণটা কি, এটা হচ্ছে ভর দেখো, ভর নেই, ভর 0। আর এর আধান দেখো, এর প্রোটন সংখ্যা দেখো -1, ঠিক আছে। তো এর আধান হচ্ছে ওই জন্যই মাইনাস একক, ঠিক আছে। আর গামা রশ্মি দেখো আধান 0 নিস্তড়িৎ। আবার দেখো ভর দেখো, এর ভর সব থেকে বেশি, এর ভর দেখো 0। আর গামা রশ্মি দেখো ভরই নেই, ঠিক আছে, গামা রশ্মি দেখো ভর নেই। তো প্রতিটি আলফা কোণার ভর 4 একক, তাহলে এর ভর সব থেকে বেশি। তো যখন তোমাকে দেবে পরীক্ষা হলে যে 3টে রশ্মি আলফা বিটা গামা দেওয়া আছে, এদের তিনজনের ভরের তুলনা করো, ভরের, ঠিক আছে। ভরে যখন তুলনা করবে দেখো, তাহলে আলফা সব থেকে বেশি, তাহলে একে তীর মারবে, বিটাকে তীর মারবে, বিটার ভর গামার থেকে বেশি, তো একে গামাকে তীর মারবে, তো এইভাবে, ঠিক আছে। তো এটা গেলো ভরের তুলনা, ঠিক আছে। এবার ভেদন ক্ষমতা দেখো, ভেদন ক্ষমতা হচ্ছে দেখো ভর কার বেশি, এর ভর বেশি। তো দেখো একটা মোটা মানুষ ছুটে যেতে পারবে না একটা পাতলা মানুষ ছুটে যেতে পারবে। তো দেখো দেখো এর ভর বেশি, তাহলে এর যা ছুটবে, কোনো জিনিসকে যত তাড়াতাড়ি ভেদ করে যাবে, তার থেকে আরও বেশি তাড়াতাড়ি যাবে। আর এর তো ভরই নেই, এর যতটা ভর আছে এর তো ভরই নেই, তাহলে আরও সোজা চলে যাবে। তো ভেদন ক্ষমতা কে ভেদ করে বেশি যেতে পারবে, যে রোগা মানুষ, যে ছুটে তাড়াতাড়ি যাবে তার স্পিড বেশি হবে, তো সে ভেদ করে বেশি যেতে পারবে। তো ভেদন ক্ষমতা এর বেশি হবে, তারপরে এর বেশি হবে, তারপরে এর বেশি হবে। যদি বলে ভেদন ক্ষমতার তুলনা করো, তো ভেদন ক্ষমতা দেখো গামা এবার একে তীর মারবে, বিটাকে তীর মারবে, তো বিটা তীর মারবে আলফাকে, ঠিক আছে। তো এইরকম ভেদন ক্ষমতার তুলনা, এটা গামা বিটাকে তীর মারবে, বিটা আলফাকে তীর মারবে, তো এইটা হচ্ছে ভেদন ক্ষমতার তুলনা, ঠিক আছে। তো এই গেল ভেদন ক্ষমতা। এবার গ্যাসকে আয়নিত করে, দেখো গ্যাসকে আয়নিত করে, গ্যাসীয় মাধ্যমে যাওয়ার সময় গ্যাসীয় পদার্থের পরমাণু থেকে ইলেকট্রন বিচ্ছিন্ন করে ফলে গ্যাসীয় মাধ্যম আয়নিত হয়। গ্যাসকে আয়নিত করার ক্ষমতা আলফা কোণার বেশি, ঠিক আছে। আলফা কোণা গ্যাসকে আয়নিত করে ফেলে, ঠিক আছে।
আর দেখো বিটা, বিটা দেখো কী করে, বিটা এর ভর নগণ্য হওয়ায় গ্যাসকে আয়নিত করার ক্ষমতা খুব কম। আর এর দেখো গামারও সে আধার নেই বলে গ্যাসকে আয়নিত করতেই পারে না, এরও ক্ষমতা খুবই কম। তাহলে এটা যদি তুলনা করতে বলে এটাও তুলনা করবে, এর বেশি, তারপরে এবার দেখো তেজস্ক্রিয় মৌলসমূহ। তেজস্ক্রিয় মৌল দেখো প্রকৃতিতে অবস্থিত মৌলগুলোর মধ্যে পোলোনিয়াম, রেডন, রেডিয়াম, অ্যাক্টিনিয়াম, থোরিয়াম, প্রোট্যাক্টিনিয়াম এবং ইউরেনিয়াম। ঠিক আছে, ইউরেনিয়ামাত্তর সকল মৌলই তেজস্ক্রিয়, মানে ইউরেনিয়ামের ওপরে যাদের ভর সংখ্যা সবাই তেজস্ক্রিয় মৌল। এইবার দেখো তেজস্ক্রিয় মৌল উৎস, এইগুলো তোমরা জাস্ট পড়ে নেবে, এইগুলো তোমাদের বেসিক জ্ঞানটা দরকার। ঠিক আছে, এইগুলো জাস্ট পড়ে নেবে। যেমন আলফা বিটা গামার উৎপত্তি স্থল হলো পরমাণু নিউক্লিয়াস। তো একটা পরমাণু নিউক্লিয়াস যেমন থাকে, ঠিক আছে, এই ধরো একটা পরমাণু, এই পরমাণু নিউক্লিয়াসে কে থাকে? প্রোটন থাকে। আর কে থাকে? নিউট্রন থাকে। ঠিক আছে, এও নিস্তড়িত, নিউট্রন নিস্তড়িত। আর বাইরে কারা ঘোরে? ইলেকট্রনগুলো ঘোরে। ঠিক আছে, বাইরে কারা ঘোরে? ইলেকট্রনগুলো ঘোরে। তো আলফা বিটা গামা উৎস হলো পরমাণু নিউক্লিয়াস, এই পরমাণু নিউক্লিয়াস। তো পরমাণু নিউক্লিয়াস, কোনো পরমাণু নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন সংখ্যা খুব বেশি পার্থক্য হলে, মানে 1.5 বেশি হলে নিউক্লিয়াসটি অস্থায়ী এবং শতভঙ্গুর হয়ে যায়, ফলে ওই সব পরমাণু নিউক্লিয়াস ভাঙন শুরু হয়। এবার এই রেশিওটা দেখো, এখানে ধরো এই ইউরেনিয়ামের সংকেত জানো? ইউরেনিয়ামের সংকেত হচ্ছে 235 আর এখানে আছে 92। এটা কি? এর দেখো ভর সংখ্যা 235। তো ইউরেনিয়ামে এই যে ভর সংখ্যা কোনো জায়গায় দেবে 235, কোনো জায়গায় দেখবে 236, কোনো জায়গায় দেখবে 238। তো এর এগুলো আইসোটোপ। ঠিক আছে, এগুলো আইসোটোপ। এই যে ইউ 235 92, আবার ইউ 238 92, ইউ 236 92, এইগুলো হচ্ছে এর সব আইসোটোপ, ঠিক আছে, আইসোটোপ মানে কি? যাদের পরমাণুর প্রোটন সংখ্যা একই কিন্তু নিউট্রন সংখ্যা আলাদা হওয়ার জন্য ভর সংখ্যা আলাদা। ঠিক আছে, ভর সংখ্যা আলাদা, তারা হচ্ছে আইসোটোপ। তো এইগুলো আইসোটোপ। তো ওই সব পরমাণু নিউক্লিয়াসে ভাঙন শুরু হয় এদের। তাহলে এর দেখো, তো দেখো এর নিউট্রন আর এর প্রোটনের দেখো রেশিওটা দেখো, এর আছে 92টা প্রোটন আর নিউট্রন আছে দেখো, এটা মাইনাস করো, এটা 3 আর এটা 9 আর 4 13 আর এদিকে 1, তাহলে 143। এখানেই দেখো, এখানেই তুমি তুলনা করো, এটাকে ধরো তুমি 100 ধরো আর এটাকে ধরো 150 ধরো। ঠিক আছে, তো এখানে দেখো এটা 1.5 দেখো রেশিও হচ্ছে, ওটা 1.5, এটা তো 1.5/1। তাহলে এখানে কি বলেছিল? এখানে বলেছিল নিউট্রন ও প্রোটন সংখ্যার অনুপাত 1.5-এর বেশি হলে, ঠিক আছে, তো 1.5, এ দেখো 1.5-এর বেশি হচ্ছে 1.5, তো এইগুলো আরও বেশি হবে। তো এর জন্য কি হয়? এরা কি হয় যে অস্থায়ী, এদের নিউক্লিয়াসটা অস্থায়ী এবং শতভঙ্গুর, নিজে ইচ্ছায় ভেঙে যায়। ঠিক আছে, তো ওই সব পরমাণু নিউক্লিয়াসে ভাঙন শুরু হয় এবং পরমাণুর তেজস্ক্রিয়তা ধর্ম দেখা যায়। তেজস্ক্রিয়তা ধর্ম মানে আলফা বিটা গামা তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করে। ঠিক আছে, এইবার এই পরমাণুর এইসব অবস্থায় ওদের নিউক্লিয়াস থেকে আলফা বিটা গামা বেরিয়ে যেতে থাকে, কিন্তু নিউক্লিয়াস থেকে কখনোই একসঙ্গে আলফা ও বিটা নির্গত হয় না। আলফা কণা বা বিটা কণা নির্গমনের ফলে নতুন পরমাণু সৃষ্টি হয়। আলফা বিটা দুটো একসঙ্গে কিন্তু নির্গত হবে না, হয় আলফা হবে না হলে বিটা হবে। এবার দেখো, এবার তেজস্ক্রিয় পদার্থের সক্রিয়তা। এবার তেজস্ক্রিয় পদার্থ থেকে প্রতি সেকেন্ডে যতগুলো তেজস্ক্রিয় পরমাণু বিঘটিত হয় তাকে ওই পদার্থের সক্রিয়তা বলে। তাহলে এর এককগুলো কীভাবে মাপবে? কী একক দিয়ে তেজস্ক্রিয় পরমাণু কীভাবে বিঘটিত হচ্ছে বা বেরিয়ে যাচ্ছে? একটা হচ্ছে বেকারেলকে BQ দেখো 20 দম্পতি, 20 ওনাদের নাম অনুসারে, পিয়ের কুরি, মাদাম কুরি, ওনাদের নাম অনুসারে এই এককটা এসছে 20। ঠিক আছে, তারপর হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল পড়েছে, সেই রাদারফোর্ড ওনার নাম অনুসারে তেজস্ক্রিয় পদার্থ মাপার একক এটা। এরপর দেখো তেজস্ক্রিয় রশ্মির নির্গমনে নতুন নিউক্লিয়াসের সৃষ্টি। দেখো তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস থেকে আলফা বিটা গামা নির্গত হলে নতুন মৌলের সৃষ্টি হয়। দেখো এখানে দেখো ইউরেনিয়ামের একটা আইসোটোপ আছে, তো ইউরেনিয়ামের দেখো এখানে একটা আইসোটোপ আছে, ওটা ভেঙে দেখো
দুটো নিউক্লিয়াসের সৃষ্টি হচ্ছে, নতুন নিউক্লিয়াস, এটা হচ্ছে থোরিয়াম। আর দেখো আলফা আলফা কণা বেরিয়ে যাচ্ছে। আবার দেখো থোরিয়াম থেকে একটা বিটা কণা নির্গত হচ্ছে। তো বিটা কণা নির্গত হয়ে যাওয়ার জন্য দেখো এটা দেখো প্রোট্যাক্টিনিয়াম এই পরমাণুতে পরিণত হচ্ছে, এটাও তেজস্ক্রিয় মৌল। এর একটা বিটা কণা বেরিয়ে গেল, ঠিক আছে। দেখো বিটা কণা বেরিয়ে গেল মানে দেখো এখানে প্লাস হলে ঘাটতি, মাইনাস হলে বাড়তি। তো এখানে দেখো একটা ইলেকট্রন চলে এসেছে, এখানে 90 ছিল, দেখো এখানে একটা ইলেকট্রন চলে এসেছে, এখানে মাইনাস, তার মানে এখানে দেখো একটা প্লাস হয়ে গেছে। তাহলে এখানে 90 থেকে 1 বাদ দিলে দেখো 91 থেকে 1 বাদ দিলে দেখো 90, ঠিক আছে। তো এগুলো লক্ষ্য করবে অবশ্যই। আর গামা রশ্মি হলো তড়িৎচুম্বকীয় তরঙ্গ। এই গামা রশ্মি দেখো থোরিয়াম, এই থোরিয়াম 230, এই থোরিয়ামে একটা আইসোটোপ, এখান থেকে দেখো একটা গামা রশ্মি বেরিয়ে গেল। এর দেখো ভর আর পারমাণবিক সংখ্যার কোনো পার্থক্য হচ্ছে, দেখো গামার ভরও নেই আধানও নেই, বেরিয়ে চলে গেলো। দেখো দুটোই জিরো আছে, ভর সংখ্যা দেখো, প্রোটন সংখ্যা দেখো জিরো। এবার তেজস্ক্রিয়তার ব্যবহার, দেখো তেজস্ক্রিয়তা কোথায় কোথায় ব্যবহার হয়। ক্যান্সার রোগে, ক্যান্সারের কোষগুলোকে ধ্বংস করার সময় অনেক সময় এই তেজস্ক্রিয় রশ্মি ব্যবহৃত হয়, এবং অন্যান্য রোগের চিকিৎসায় সাফল্যের সঙ্গে তেজস্ক্রিয়তাকে কাজে লাগানো হচ্ছে, ঠিক আছে। আবার দেখো কৃষি বিজ্ঞানের বিভিন্ন গবেষণায় তেজস্ক্রিয়তার সাহায্য নেওয়া হয়। আবার রেডিও কার্বন দ্বারা রেডিও কার্বন ডেটিং, যেটা কোনো জিনিসের বয়স নির্ধারণ, জীবাশ্মের বয়স নির্ধারণ করার সময়, পৃথিবীর সঠিক বয়স নির্ধারণ করার সময় তেজস্ক্রিয়তা ব্যবহৃত হয়, ঠিক আছে। তো এটা গেল তেজস্ক্রিয়তা। এর মধ্যে কোনগুলো পড়বে আমি এই পড়ানোর শেষে আমি আলোচনা করে দেব। তো দেখো নিউক্লিয়ার এনার্জির মধ্যে আমাদের কোনগুলো গুরুত্বপূর্ণ বিষয় পড়তে হবে, সেইটুকু গুরুত্বপূর্ণ বিষয়ে আজ আমরা আলোচনা করব। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভর ত্রুটি বা ভর বিচ্যুতি কাকে বলে। এটা একদম খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন মাধ্যমিক পরীক্ষার জন্য। তারপর নিউক্লিয় বন্ধন শক্তি, এই কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট। এবং তারপরে যে নিউক্লিয়ার রিয়াকশান দুটো আছে, নিউক্লিয় বিভাজন এবং নিউক্লিয় সংযোজন, এইটুকুই পড়তে হবে, ঠিক আছে। এবং তাদের ব্যবহারিক প্রয়োগ আর কিভাবে চুল্লির ব্যবহার হয়, এগুলো জানলেই আমাদের হবে। এই বিক্রিয়াগুলো কিভাবে কাজ করে সেগুলো আমরা আজকে ডিটেলস আলোচনা করব। তো ভর ত্রুটি বা ভর বিচ্যুতি জিনিসটা কি, দেখো কোনো পরমাণু নিউক্লিয়াস প্রোটন ও নিউট্রন দ্বারা গঠিত। তো পরমাণু নিউক্লিয়াসে তো প্রোটন আর নিউট্রনই থাকে, আর বাইরে ইলেকট্রনগুলো ঘোরাঘুরি করে। তো নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন বা নিউট্রনকে একত্রে নিউক্লিয়ন বলে। তো নিউক্লিয়াসের মোট ভর নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রনের মোট ভরের সমান। নিউক্লিয়াসে মোট ভর, যেহেতু নিউক্লিয়াসে প্রোটন আর নিউট্রন থাকে, তো নিউক্লিয়াসের মোট ভরটা প্রোটন ও নিউট্রনের মোট ভরের সমানই হবে। কিন্তু দেখা গেছে নিউক্লিয়াসের স্থির ভর, নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউট্রনগুলির মোট ভরের থেকেও কম হয়। তো এই ভরের যে হ্রাস, সেই হ্রাসকেই বলা হয় ভর ত্রুটি। তো নিউক্লিয়াসের স্থির ভর এবং এতে উপস্থিত নিউক্লিয়নগুলির মোট ভরের পার্থক্যকেই ভর ত্রুটি বলে। তো এইগুলো তোমাদের দিয়ে দেবে, হয়তো পরীক্ষায় দিয়ে দেবে যে কোনো মৌলের পারমাণবিক সংখ্যা জেড এবং ভর সংখ্যা এ হলে এর ভর ত্রুটির রাশিমালাটি লেখো। তো এইটা তখন তোমরা লিখবে যে নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা ধরি জেড, তো পারমাণবিক সংখ্যা প্রোটন সংখ্যা তো একই, তো প্রোটন সংখ্যা হলো জেড। আর নিউট্রন সংখ্যা, তাহলে দেখো ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে নিউট্রন সংখ্যা, তো ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা, তাহলে নিউট্রন সংখ্যা। এবার বলছে যদি প্রোটনের ভর এম পি হয় এবং নিউট্রনের ভর এম এন হয়, তো এইখানে পি দিয়ে প্রোটনকে ডিনোট করছে, আর এম দিয়ে হচ্ছে মাস অর্থাৎ ভর, আর এন দিয়ে এখানে নিউট্রনকে ডিনোট করা হচ্ছে। সেই জন্য প্রোটনের ভরকে এমপি আর নিউট্রনের ভরকে এম এন দিয়ে ডিনোট করা হচ্ছে। তাহলে এখানে নিউক্লিয়াসের ভর কী হবে, পরমাণু নিউক্লিয়াসের ভর জেড এমপি প্লাস এ মাইনাস জেড ইন্টু এম এন। তাহলে দেখো জেড মানে পারমাণবিক সংখ্যা, তার সঙ্গে প্রোটনের ভর, পারমাণবিক সংখ্যা বা প্রোটনের সংখ্যা ইন্টু ভর, আর এখানে দেখো নিউট্রন সংখ্যা ইন্টু নিউট্রনের ভর এম এন, নিউট্রনের ভর। এবার বলেছে নিউক্লিয়াসের স্থির ভর, পরমাণু নিউক্লিয়াসের স্থির ভর পরীক্ষালব্ধ ভর, এখানে এম ধরা হয়েছিল সেই জন্য এম ধরেছে। তাহলে ভর ত্রুটি হবে ডেল্টা এম সমান জেড
এমপি, এই যে নিউক্লিয়াসের ভরটা লিখেছে, নিউক্লিয়াসের ভর থেকে স্থির ভরটা বাদ দিতে হবে, তাহলে যেটা বেরোবে। এখানে উদাহরণস্বরূপ দিয়েছে যে নিউক্লিয়াসে প্রোটন দুটো আর নিউট্রন দুটো, তাহলে নিউক্লিয়াসের ভর কী হবে, দুটো প্রোটনের ভর যুক্ত দুটো নিউট্রনের ভর। তো এখানে দেখো দুটো প্রোটন এখানে গুণ করেছে, প্রোটনের ভরটা এখানে লিখেছে 1.00728 অ্যাটমিক মাস ইউনিট, এই যে AMU অ্যাটমিক মাস ইউনিট এটা লেখা আছে। আর নিউটনের ভরটা এখানে দুটি নিউটনের ভর, তা 2 দিয়ে নিউটনের ভরকে গুণ করা হয়েছে, তো এখানে হয়েছে 4.0319 অ্যাটমিক মাস ইউনিট। তো হিলিয়াম নিউক্লিয়াসের পরীক্ষা ভিত্তিক ভর আছে 4.0015 অ্যাটমিক মাস ইউনিট। তো এইটা থেকে এইটা বাদ দিলেই দেখো এইটা বেরিয়ে যাবে যে ভর ত্রুটি কত। তো ভর ত্রুটি কাকে বলে তোমাদের মাধ্যমিক পরীক্ষায় বারবার আসে, টেস্টেও আসতে পারে এবং ফাইনালেও। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, ভর ত্রুটি বা ভর বিচ্যুতি কাকে বলে। ঠিক আছে, তো এইভাবে এইটা যদিও পড়বে না, এই রকম এই রাশিমালাটা পড়তে পারে, রাশিমালাটা তোমরা পড়বে ভালো করে। এবার নিউক্লিয় বন্ধন শক্তি দেখো, নিউক্লিয় বন্ধন শক্তি কি বলছে, নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রনগুলির ভরের হ্রাসের ফলে ভর ও শক্তির তুল্যতা শক্তি। তাহলে আইনস্টাইনের কি থিওরি আছে, E = mc², মানে পৃথিবীতে মোট এনার্জি, আলোর আলোর গতিবেগ এবং ভর, কোনো বস্তুর ভর যদি আলোর গতিবেগে চলে, কোনো বস্তুর ভর যদি আলোর গতিবেগে চলে, তাহলে তার উৎপন্ন শক্তি এনার্জি সমান E = mc², এটা থেকেই পাওয়া যায়। তো এইটা হচ্ছে ভর ও শক্তি নিত্যতা সূত্র। তো এই শক্তি থেকে কি পাওয়া যায়, যে নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রনগুলি ভরের হ্রাসের ফলে ভর ও শক্তির তুল্যতা শক্তি E = mc² থেকে প্রাপ্ত যে বিশেষ শক্তি দ্বারা নিউক্লিয়নগুলির দ্বারা ঠাসাঠাসিভাবে আবদ্ধ থাকে তাকে নিউক্লিয়ন বন্ধন শক্তি বলে। তো এক নিউক্লিয়ন মানে প্রোটন ও নিউট্রনগুলো কীভাবে ঠাসাঠাসি অবস্থায় থাকে, সেই শক্তিটার দ্বারাই বলছে নিউক্লিয়ন বন্ধন শক্তি। আবার অন্যভাবে কি বলা যায়, নিউক্লিয়াসকে ভেঙে ওই নিউক্লিয়নগুলিকে পরস্পর থেকে বিচ্ছিন্ন করে স্বাধীন কণা হিসাবে সম্পূর্ণরূপে আলাদা করার জন্য প্রয়োজনীয় ন্যূনতম শক্তিকে বন্ধন শক্তি বলে। নিউক্লিয় বিভাজন হচ্ছে একটা ভারী নিউক্লিয়াস, একটা ভারী নিউক্লিয়াসকে ভাঙছে, তার থেকে দুটো প্রায় সমান ভর বিশিষ্ট নিউক্লিয়াসে পরিণত হচ্ছে এবং প্রচুর এনার্জি পাওয়া যাচ্ছে। কিন্তু এটা তো ভাঙছে, কিন্তু এখানে দেখো দুটো এই নিউক্লিয়াস সংযোজনের ক্ষেত্রে কী হয়, দুটো ছোট ছোট পরমাণু যুক্ত হয়ে একটা ভারী নিউক্লিয়াস গঠন করে এবং এর থেকে আরও বেশি এনার্জি পাওয়া যায়। তো এইটুকুই তোমাদের পড়বে যে নিউক্লিয় বিভাজন কাকে বলে আর নিউক্লিয় বিভাজনের বিক্রিয়াটা, এইটা তোমরা সমীকরণটা মনে রাখবে অবশ্যই। আর কি কি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের পড়বে সেটা আমি তোমাদের সাজেশন হিসেবে দিয়ে দেবো। দেখো এবার নিউক্লিয় বিভাজনের প্রয়োগ দেখো, এই নিউক্লিয় বিভাজন প্রক্রিয়ার নীতিকে ভিত্তি করে পারমাণবিক বোমা তৈরি হয়। বিভাজন বিক্রিয়াকে নিয়ন্ত্রিত করে পারমাণবিক চুল্লি, অ্যাটমিক রিঅ্যাক্টর। তো পারমাণবিক চুল্লিগুলো এই বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। আর তার উপরে একটা দেখবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেখানেই আছে ওপরে একটা এরকম দেখবে গোল মতো ঢাকনার মতো আছে, ওটা কি দেওয়া থাকে, সীসার প্রলেপ, যাতে আলফা বিটা গামা যে রশ্মিগুলো নির্গত হয় সেই রশ্মিগুলো যাতে বাইরে বেরিয়ে আসতে না পারে। তাই দেখো নিউক্লিয় চুল্লি যে যন্ত্রের সাহায্যে নিউক্লিয় বিভাজনের সৃষ্ট শৃঙ্খল বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করে প্রয়োজন মতো নির্দিষ্ট হারে ও সুনিশ্চিতভাবে নিউক্লিয় শক্তি পাওয়া যায় তাকে নিউক্লিয় চুল্লি বলে। ওখানে নিউক্লিয় চুল্লি নির্দিষ্ট হারে ওকে বাড়ানো কমানো যায়, ওর বিক্রিয়াকে কোনো সময় বাড়ানো যায় কোনো সময় কমানো যায় এবং তার ওপর কন্ট্রোল থাকে যে সুনিশ্চিতভাবে শক্তি পাওয়া যাবে ওখান থেকে এবং কোনো দুর্ঘটনা ঘটবে না। ঠিক আছে, আর শান্তিপূর্ণভাবে মানব কল্যাণ পারমাণবিক শক্তি ব্যবহারে নিউক্লিয় চুল্লির অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা মানবজাতির কল্যাণের জন্য ব্যবহার করা হয়। কিন্তু পারমাণবিক বোমা হামলা যে 1945 সালে জাপানে যেটা করা হয়েছিল হিরোশিমা নাগাসাকিতে, সেটা কিন্তু মোটেও মানব কল্যাণে ব্যবহার করা হয়নি, ওটা বিজ্ঞানের অভিশাপ। ঠিক আছে, তো ওটা বিজ্ঞানের আশীর্বাদ নয়। কিন্তু এই যে আমাদের মানবজাতির কল্যাণে যেখানে নিউক্লিয় চুল্লি থেকে যে পারমাণবিক বিদ্যুৎটা পাওয়া যায় আমাদের মানব কল্যাণে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে নিউক্লিয় বিভাজনের সত্যিকারের সুব্যবহার।
ঠিক আছে। আর ওটা ওটা ছিল কুব্যবহার। আর নিউক্লিয় চুল্লির ব্যবহার দেখো, নিউক্লিয় চুল্লি ব্যবহার কী জন্য করা হয়? বিদ্যুৎ শক্তি উৎপাদন, তেজস্ক্রিয় আইসোটোপ উৎপাদন, নিউটনের তীব্র রশ্মি উৎপাদন, বৈজ্ঞানিক গবেষণার কাজে বিভিন্ন রকমের পদার্থ উৎপাদন করা হয়। নিউক্লিয় দুর্ঘটনা, নিউক্লিয় দুর্ঘটনা দেখো, নিউক্লিয় চুল্লি চিকিৎসা ক্ষেত্রে এবং ল্যাবরেটরিতে ব্যবহৃত তেজস্ক্রিয় মৌলের আইসোটোপগুলি থেকে নির্গত তেজস্ক্রিয় কণার পরিবেশে ছড়িয়ে পড়াকে নিউক্লিয় দুর্ঘটনা বলে। তো নিউক্লিয় বিকিরণের ক্ষেত্রে মানবদেহে দু ধরনের ক্ষতি হয়। তার কারণ হচ্ছে নিউক্লিয় চুল্লি থেকে যে ধরনের রশ্মিগুলো বের হয় সেগুলো খুবই ক্ষতিকারক রশ্মি, এবং তার জন্য আলাদা তাদের ইউনিফর্ম পরতে হয় যাতে সেই রশ্মিগুলো তাদের ভেদ করে না যেতে পারে। তো এটা দু ধরনের ক্ষতি হতে পারে, এমনকি জিনের মধ্যেও প্রবেশ করতে পারে। এখনও পর্যন্ত জাপানে কিছু কিছু শিশু জন্মায় যে তাদের জিনের মধ্যে ঢুকে গিয়েছিল, যে পারমাণবিক হামলাটা বংশ পরম্পরায় এখনও চলে আসছে, জিনের ভেতর পর্যন্ত ক্ষতি করে দিতে পারে। ঠিক আছে। তো তেজস্ক্রিয় বিকিরণের ফলে মানবদেহে দু ধরনের ক্ষতি হয়, একটা হচ্ছে প্যাথোলজিক্যাল আর একটা জেনেটিক। তো জেনেটিকের ওপরও প্রভাব ফেলে, মানে আমাদের জিনের ওপরে জিনের পরিবর্তন ঘটিয়ে ফেলে। তাহলে কত ক্ষমতা বুঝতে পারছো? তো প্যাথোলজিক্যাল ক্ষেত্রে দেহের যে অংশে বিকিরণ পড়ে সেই অংশের কোষগুলি ধ্বংস হয়, ফলে লিউকোমিয়া জাতীয় রোগ বা ক্যান্সার হতে পারে। তাহলে এই রশ্মিগুলো যেখানে পড়বে, যদি ইউনিফর্ম সঠিকভাবে না পড়া হয় বা কোনো কারণে যদি এই রশ্মি ঢুকে যায়, তাহলে এত কোষের ক্ষতি হতে পারে, লিউকোমিয়া বা ক্যান্সার পর্যন্ত হতে পারে। এবং জেনেটিক ক্ষতি আরও মারাত্মক, এতে জনন কোষের জিনগুলি ক্ষতিগ্রস্ত হয়, ফলে এই রোগ বংশানুক্রমিকভাবে চলতে থাকে। ঠিক আছে। চেরনোবিল ও ফুকুশিমাতে পারমাণবিক দুর্ঘটনা ভয়াবহ পরিণত লাভ করেছিল। তো চেরনোবিল দুর্ঘটনা যেটা ঘটেছিল সেটা পারমাণবিক দুর্ঘটনাই ঘটেছিল। এরপর দেখো নিউক্লিয় সংযোজন, এ তো একে তো এ তো শেষ হয়ে যাবে। নিউক্লিয় বিভাজন, এ কোনো না কোনো সময় এই বিভাজন ওর পরিমাণের ওপর ভিত্তি করে এ শেষ হয়ে যাবে। কিন্তু নিউক্লিয় সংযোজন এই বিক্রিয়া যদি ঘটে থাকে তাহলে চলতেই থাকবে। যেমন হাইড্রোজেন বোমায় এটাকে ব্যবহার করা হয়, নিউক্লিয় সংযোজন। এবং সূর্য বা অন্যান্য নক্ষত্রে তোমরা দেখতেই পাও যে কত এনার্জি, ওর সূর্যের কেন্দ্রে 1.5 লাখ ডিগ্রি সেন্টিগ্রেড, 1 লাখ 1.5 লাখ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। তাহলে কত তাপমাত্রা বুঝতে পারছো? সূর্যের বাইরের চারিদিকেরই তাপমাত্রা 6,000 ডিগ্রি 7,000 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে সূর্যের কেন্দ্রে যেখানে শুধু সৌরঝড় হচ্ছে, এই যে নিউক্লিয় সংযোজনের ফলে শুধু ঝড়ই হচ্ছে, 15 কোটি কিলোমিটার দূরে আছে, সেখান থেকে আমাদের দেখছো 1 ডিগ্রি 2 ডিগ্রি তাপমাত্রা বেড়ে গেলে 200 কোটি ভাগের 1 ভাগ আমাদের পৃথিবীতে এসে পৌঁছায়। তার মধ্যেই আমরা 200 কোটি ভাগের 1 ভাগই আমরা সহ্য করতে পারছি না। তাহলে কতটা টেম্পারেচার, ওখানে কতটা ক্ষমতা, এই নিউক্লিয় সংযোজন বিক্রিয়াটা সেখানে ঘটছে, অনবরত কন্টিনিউ ঘটেই চলেছে। তো কোনো 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 ক্ষেত্রে অতি উচ্চ তাপমাত্রায় দুটি স্বল্প ভরযুক্ত পরমাণু নিউক্লিয়াস একত্রে যুক্ত হয়ে একটি বৃহত্তর নিউক্লিয়াস গঠন করে এবং প্রচুর পরিমাণে শক্তি নির্গত হয়। একে নিউক্লিয় সংযোজন বা নিউক্লিয়ার ফিউশন বলে। তাহলে নিউক্লিয়ার সংযোজন বিক্রিয়া প্রচুর পরিমাণে শক্তি নির্গত হওয়ার কারণ হলো উৎপন্ন বৃহত্তর নিউক্লিয়াসের ভর স্বল্প ভরযুক্ত নিউক্লিয়াস দুটি মোট ভরের থেকেও কম হয়। তাহলে এই ভর পার্থক্য বা ভর ত্রুটি আইনস্টাইনের E=mc² এই অনুযায়ী শক্তিতে রূপান্তরিত হয়। তো এই পৃথিবীতে কি হয়, শক্তি ধ্বংস করা যায় না, শক্তি সৃষ্টি করা যায় না। একটা শক্তি থেকে আর একটা শক্তিতে কনভার্ট করা যায়, মানে রূপান্তরিত করা যায়। তাছাড়া পৃথিবীতে শক্তি সৃষ্টি বা ধ্বংস করা সম্ভব নয়। ঠিক আছে। যে শক্তিটা কমে যায় বা যে শক্তিটা বেড়ে যায় সেই শক্তিটা কি E=mc², এই সূত্র অনুযায়ী শক্তিতে রূপান্তরিত হয়। তো এইটা দেখবে তোমাদের যেটা মাধ্যমিকে বারবার পড়ে, যে সূর্য বা অন্যান্য নক্ষত্রে কোন নিউক্লিয় বিক্রিয়া ঘটে। তো সূর্য বা অন্যান্য নক্ষত্রে কোনটা ঘটে? নিউক্লিয় সংযোজন ঘটে। তো এখানে দেখো, এখানে কি হচ্ছে, প্রথমে দুটো হাইড্রোজেন পরমাণু হিলিয়াম পরমাণুতে পরিণত হয়। ঠিক আছে। তো তোমাদের এখানে বিক্রিয়াটা একবারেই দেখানো হয়েছে যে 4টে হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে হিলিয়াম পরমাণু গঠন করছে, প্লাস দুটো ইলেকট্রন উৎপন্ন হচ্ছে, প্লাস শক্তি, প্রচুর পরিমাণে শক্তি নির্গত হয়। ঠিক আছে। তো এইটা হচ্ছে
পজিট্রন, এটা হচ্ছে পজিট্রনের সংকেত। তো পজিট্রন উৎপন্ন হয়। আর নিউক্লিয়াস সংযোজনের ফলে কী হয় দেখো, কেন্দ্রক সংযোজনের ফলে উদ্ভূত শক্তি উৎপন্ন কণাগুলির গতিশক্তি বৃদ্ধি করে। ফলে এই ধরনের বিক্রিয়ায় পদার্থের উষ্ণতা অত্যন্ত বেড়ে যায়। এই কারণে সূর্য বা অন্যান্য নক্ষত্রে উষ্ণতা এত বেশি। তো এই এই বিক্রিয়াগুলো কি হয়, এই বিক্রিয়াগুলো চলতেই থাকে। হাইড্রোজেন বোমা, একটা ছোট্ট হাইড্রোজেন বোমা ফেলে সেই শহরকে তছনছ করে দেওয়া যেতে পারে। ঠিক আছে, তো নিউক্লিয় সংযোজন বিক্রিয়া বা নিউক্লিয় ফিউশনের এতটাই ক্ষমতা যে ওই বিক্রিয়া চলতেই থাকবে। যেটা সূর্যের দেখো কত কোটি কোটি বছর বয়স হয়ে গেল ওর, তাও ওর তেজ সেই একইভাবেই চলছে। তার কারণ ওখানে কি, এই নিউক্লিয় সংযোজন বিক্রিয়া চলতেই থাকছে। তো এইটা তো তোমাদের পড়ানো হয়ে গেলে নিউক্লিয় সংযোজন অবধি। এরপর তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য এই চ্যাপ্টারের পরমাণু নিউক্লিয়াসে কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট আমি সেটা লিখিয়ে দিচ্ছি, তোমরা নোট করে নেবে। ঠিক আছে, দেখো এই চ্যাপ্টারের শর্ট কোশ্চেন যেগুলো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার আসে তোমাদের মাধ্যমিক পরীক্ষা টেস্ট পরীক্ষায়, সেগুলো আমি সব লিখিয়ে দিয়েছি। কোশ্চেনগুলো তোমরা নোট করে নেবে। এই চ্যাপ্টারের সংক্ষিপ্ত কোশ্চেন বা 3 নম্বরের কোশ্চেন যেগুলো পড়বে সেগুলো একটু নোট করে নেবে। যে ভর ত্রুটি বা ভর বিচ্যুতি যে কোনো একটা পড়তে পারে, ভর ত্রুটি কী বা ভর বিচ্যুতি কী। আর 2 নম্বর কোশ্চেন, কোনো তেজস্ক্রিয় বিঘটনে প্রাথমিক নিউক্লিয়াস ইউরেনিয়ামের একটা আইসোটোপ দেওয়া আছে ও অন্তিম নিউক্লিয়াস, মানে প্রথমে এই নিউক্লিয়াসটা ছিল, তারপরে এই নিউক্লিয়াসটা হয়েছে PB206-82 এই নিউক্লিয়াসটা হয়েছে। তাহলে এর কয়টি আলফা কয়টি বিটা নির্গত হয়। ঠিক আছে, এই কোশ্চেনগুলো তোমরা রেফারেন্স বুক থেকে পড়ে নেবে বা বই থেকে পড়ে নেবে। আমি এগুলো দিয়ে দিয়েছি। সব কোশ্চেন তো আলোচনা করা সম্ভব নয়, তাহলে ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাবে। ঠিক আছে, নিউক্লিয় বন্ধন শক্তির সংজ্ঞা দাও। আর বন্ধন শক্তির রাশিমালাটি কী। ঠিক আছে, এর যে ভর সংখ্যা এ, পারমাণবিক সংখ্যা জেড হলে এর যে বন্ধন শক্তির রাশিমালা আছে সেই রাশিমালাটা পড়বে। আর তারপরে দেখো নিউক্লিয় সংযোজন কি, বিক্রিয়াটি সমীকরণ সহ ব্যাখ্যা করো। এর যে সমীকরণটা মনে রাখতে হবে তোমাকে। আর নিউক্লিয় বিভাজন কি, শৃঙ্খল বিক্রিয়ার শর্ত কি। এই নিউক্লিয় বিভাজন কি আর এর যে নিউক্লিয় যে শৃঙ্খল বিক্রিয়া আছে সেই শৃঙ্খল বিক্রিয়ার শর্ত কি। আর এই রকমও দিতে পারে তোমাদের, যে এইরকম আইসোটোপ দিয়ে দিয়েছে, এখান থেকে একটা এক্স, তাহলে কোন মৌল, আলফা বেরিয়েছে, একটা আলফা বেরিয়ে গেছে, একটা আলফা কণা, আর এখানে দুটো বিটা কণা বেরিয়ে গেছে। এই মৌলটা লেখার পরে আবার দুটো বিটা কণা বেরিয়ে গেছে, তাহলে কি হবে এটা। ঠিক আছে, তোমরা এইগুলো সব সলভ করে নেবে রেফারেন্স বুক থেকে। আর তারপরে দেখো কোশ্চেনটা, নিউক্লিয় বিভাজন এবং নিউক্লিয় সংযোজনের দুটো পার্থক্য লেখো। ঠিক আছে, আর শেষ যেটা করবে, আলফা বিটা গামা এদের ভর আধান ও ভেদন ক্ষমতার তুলনা করো। এই কোশ্চেন কটাই তোমরা পড়ো, এই 3 নম্বরের কোশ্চেন এই কটা, আর আমি যে শর্ট কোশ্চেনগুলো দিয়েছি। ঠিক আছে, এই কোটাই পড়ো, তাহলেই এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এই